মুহূর্তে সিঁড়িটি শ্মশানের ছবি দেখছেন আপনারা। আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে ঋতুপর্ণ ঘোষের। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অভিজিৎ গুহ। রানাদা, তার সঙ্গে আড্ডায় অর্থাৎ ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আড্ডায় নানান মুহূর্তের কথা আমাদের কাছে যদি বলো। সত্যি কথা বলতে কি, ওকে যে অ্যাসিস্ট করেছিলাম, ওর সঙ্গে সহকারী হওয়ার লোভটা ছিল নিশ্চয়ই সিনেমার সঙ্গে ছোঁয়া রাখা, মানে সিনেমার সঙ্গে সম্পর্ক রাখা, এবং ওর সিনেমার প্রতি তো একটা অসম্ভব শ্রদ্ধা এবং কিউরিওসিটি ছিল। ওর কাজ, ওর ভাবনা, আমার তো মনে হয় আমাদের প্রজন্মের 90-এর শুরু থেকেই, ওর গোড়া থেকেই ওর কাজ, এবং ওর কাজ আমি দেখে তবে ওর সঙ্গে অ্যাসিস্ট করতে এসেছি। এমন নয় যে গোড়া থেকে ওর সঙ্গে অন্যদের মতন কাজ করি। ওর ধরনের ছবি দেখে আমার মনে হলো যে হ্যাঁ, আমাদের বাংলাতেও হয়তো একটা নতুনভাবে আবার নতুনভাবে যে 50-60 দশকের জিনিস ঘটে গেছে, তারপরেও হয়তো আরও অন্য রকমের কিছু সিনেমা করা সম্ভব।
শেষ যাত্রা ঋতুপর্ণ আমাদের সঙ্গে স্টুডিওতে রানাদা রয়েছেন। রানাদার কাছে শুনছিলাম, রানাদা যে কথা বলছিলেন। আসলে স্টার আনন্দের এটা এই এবিপি আনন্দে দেখে সত্যি মনটা ভীষণ ভারী হয়ে গেল। কিন্তু পুরনো স্মৃতিগুলো সত্যি তো ভোলার নয়। একটু আগে যে তিতলির কথা উল্লেখ করলো ঋতু নিজে, বা বাড়িওয়ালিতে আমরা 10 ঘরাতে একটা জায়গায় শুটিং করতে যেতাম, আর যাওয়ার পথে রাস্তাটা এত খারাপ ছিল, সেখান দিয়ে রোজ আমাদের যেতে হতো। একটি পাগল ওখানে দাঁড়িয়ে থাকতো রোজ। তো আমরা মজা করে, আমি এবং মন্টুদা, সুমন্ত মুখোপাধ্যায় মজা করে বলতাম যে ঋতু, এই যে ভদ্রলোক, এ কিন্তু তোমাকে চেনে এবং ও কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকে। কেন বলো তো? ও তখন লক্ষ্য করেনি, ও খুব ইনকিউজিটিভ হয়ে কেন বলতো। তারপরে যখন রিয়েলাইজ করলো যে লোকটি মাথা খারাপ একটি লোক, ওখানে আমরা ওকে নিয়ে গিয়ে ওর কাছে নিয়ে এসেছিলাম আর কি। ঋতু ভীষণ ভয় পেয়ে গিয়ে দৌড়ে চলে এসেছিলো গাড়ির মধ্যে, এবং এইভাবে ওর পেছনে লাগতাম। এই যে অভিজ্ঞতা, এই যে স্মৃতিগুলো, সেগুলো মনে পড়ে আজকে এতদিন পরে। সিনেমা করতে এসে ওর কাছে তো অনেক কিছু শিখেছি জীবন নিয়ে, সিনেমা নিয়ে, কিন্তু আজকে যেগুলো বেশি করে মনে পড়ছে সেগুলো হচ্ছে সেই পুরনো স্মৃতিগুলো। যে 7খানা ছবি ওর সঙ্গে করেছি, কিছু সিরিয়াল, কিছু অন্য কাজ, ও আমাদের কিছু কাজ দিয়েও গেছে। প্রথমে ওর সঙ্গে কাজ করতাম যখন, তখন শুধুমাত্র এই কাজের আনন্দে কাজ করা, কাজ করতে 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 অনেক কিছু জিনিসই আমাদের নিজেদের ভেতরকার যে পরিবর্তনগুলো, সেগুলো নিজেই লক্ষ্য করতাম। আজ যখন ছবি করি, যখন কাজ করি, শুরুর দিকে যখন ছবি করতাম, তখন ওকে গিয়ে স্ক্রিপ্টটা পড়ে শোনাতাম। এমন কিছু যে খুব জ্ঞান দিত তা নয়, মানে ওর মতন যে ছবি বানাতে হবে এমন কোনো জিনিস কিন্তু আমাদের উপর কখনো চাপিয়ে দেয়নি। আমরা আমাদের মতন ছবি করব, ওর ছাত্র হিসেবে, ওর বন্ধু হিসেবে, সেটাই যেন চিরকাল ও চেয়ে এসেছিল। যখন ওর সঙ্গে কাজ করা আর সম্ভব হয়নি ব্যস্ততার খাতিরে, তখনও মাঝে মাঝেই যেতাম ওর স্টুডিওতে। ওর শুটিং করছে বা ও যখন ডাবিং করছে, পুরনো কথাগুলো উঠে আসতো। কদিন আগেই মাত্র জানুয়ারি মাসে গিয়েছিলাম, ও একটা টেলিভিশনের কাজ করছিল, বসলাম, আড্ডা মারলাম, পুরনো কথাগুলো। আজ এতদিন পরে সত্যি ওর এই মৃত্যুটা এত আনটাইমলি, এত একটা সাংঘাতিক বড় ধাক্কা আমাদের সকলের কাছে। সিনেমা নিয়েই যদি আমি বলি, আমি বারবার বলবো যে সিনেমার দিক থেকে অসম্ভব, বাংলা সিনেমার দিক থেকে একটা অসম্ভব বড় ধাক্কা। আজ যেন আমাদের কাছে কোনো ইয়ার্ডস্টিক নেই, ও আমাদের কাছে যেন একটা মাইলস্টোন ছিল, একটা বেঞ্চমার্ক ছিল। সেই বেঞ্চমার্কটা হঠাৎ আমাদের পায়ের তলা থেকে চলে গেল। এখন কার দিকে যে তাকিয়ে থাকবো সে কথাই ভাবছি। আমরা বলছিলাম একেবারে শুরু থেকেই যে আমাদের স্টুডিওতে তার আসা, পরিচালনা নিয়ে, তার সিনেমা নিয়ে নানান কথা বলা, মেমোরিজ ইন মার্চ নিয়ে তিনি কি বলেছিলেন আমরা শুনবো এই মুহূর্তে। ছবিটা প্রথম বাংলায় ভেবেছিলাম, তখন ছবিটার নাম ছিল পারাপার। তখন এটা এবি কর্প আর আইডিয়াজের সঙ্গে জয়েন্টলি করার কথা ছিল, তবে কোনো কারণে প্রজেক্টটা হয়ে ওঠেনি তখন। কিন্তু স্ক্রিপ্টটা নিয়ে আমার কাজ করতে মানে আমি চেয়েছিলাম যে এটা ছবি হোক, মানে, এবং এরম যখন আমার কতগুলো স্ক্রিপ্ট হয় যে এগুলো হয় না, তখন আমি ইনভেরিয়েবলি শ্রীকান্তকে একটা ফোন করি যে একবার শুনে যা। এবং শ্রীকান্ত সবসময় যে সেই স্ক্রিপ্টগুলো থেকে ছবি হয়েছে তা নয়। শ্রীকান্ত একটা গল্প, শ্রীকান্তের আমার কাছে একটা চিরকালের, ও আমাকে গল্প দাদু মনে করে, ওর কাছে গল্প শোনার জন্য ও চলে আসে। তো সেইভাবেই চলে এলো। এবং আমাদের একটা ঘর আছে, শ্রীকান্ত বিশ্বাস করে ওই ঘরে বসে স্ক্রিপ্টটা পড়তে হবে। এটা আমাদের মানে এটা চলে আসছে অনেকদিন থেকে, চোখের বালি থেকে শুরু হয়েছিল, তারপর থেকে আমরা ওখানে বসে মানে ওই রকম একটা এতে করে বসে ও মানে এটা হবে, ওদের ফিক্সড সব জায়গা আছে বসবার, মানে ঘরটাই ফিক্সড নয়, মানে আসনগুলো ফিক্সড অ্যাবসলিউটলি। আমার যে চরিত্রটা যখন আমি ডিরেক্ট করছিলাম, তখন আমি সত্যি ভাবিনি যে আমি নিজে অভিনয়টা করব, মানে ওই চরিত্রটা হয়তো আমি অভিনয় করতাম না। আমি বুম্বাকে একবার বলেছিলাম যখন আইডিয়াজের কাজটা হয়, বুম্বা শুনে বলেছিল না আমি পারবো না। তারপরে আমি রাহুল খান্নার কথা ভেবেছিলাম, ও বলেছিল আমি অতটা বাংলা শিখতে পারবো না, মানে এরকম। তখনও বললো না না আপনি করে দিন।
মানে তখন কিন্তু আরেকটি প্রেমের গল্প রিলিজ টিলিজ কিছুই করেনি, আরেকটি প্রেমের গল্প রিলিজ হবার আগেই আমাদের ছবি শেষ হয়ে গেছে এবং অন্যান্য মানে বিদেশে ভিজিট করতে শুরু করেছে। ফলে ও যে আমার অভিনয় দেখে কনভিন্সড হয়ে আমি অভিনয়টা পারবো এটা জেনে বলেছে তাও নয়, বলে আপনি করে দিন। চন্দ্রিলদার কাছে আসবো। চন্দ্রিলদা, তিনি নিজে বলেছেন যে গল্প বলা দিয়ে সিনেমাকে আমি ইন্ট্রোডিউস করেছি, আমি প্রত্যেকটা সিনেমায় শুরু করেছি গল্প বলা দিয়ে। কিভাবে দেখেছো তুমি তো ওর সিনেমাকে? ঋতুদার সিনেমাকে কিরম করে দেখেছি আজকে সে প্রসঙ্গ থাক বরং, কারণ ঋতুদার কিছু ছবি অসম্ভব ভাল লেগেছে, কিছু ছবি খারাপ লেগেছে, কিছু ছবি মোটামুটি লেগেছে। এরকম পৃথিবীর সব পরিচালক সম্পর্কে আমাদের মতামত হয়। এবার সেই মত যে সবসময় ঋতুদার মতের সঙ্গে মিলেছে তাও নয়। আমার মতে দহন একটা অসামান্য ছবি, ঋতুদা আমাকে বলেছিল দহনে নাকি প্রচুর ভুল আছে। আমি বলেছিলাম চোখের বালি বিচ্ছিরি ছবি, ঋতুদা তর্ক করেছিল চোখের বালি খুবই ভালো ছবি। সবচেয়ে এটা বড় কথা যেটা আমি আগেও বলছিলাম সেটা হচ্ছে ঋতুদা এত নাম করার পরেও, এত পুরস্কার পাওয়ার পরেও ছবি সম্পর্কে যখন কোনো বিরুদ্ধ সমালোচনা হতো সেটাকে এত চমৎকার স্পোর্টিংলি নিত। এবং আমার সঙ্গে ঋতুদার কথা হচ্ছে ঋতুদার ছবি নিয়ে এমন করে যেন সেটা তৃতীয় ব্যক্তির ছবি, মানে ঋতুদাও বলছে হ্যাঁ ওখানটা ভুল হয়েছে, আমি বলছি ওখানটা এইরকম হয়েছে। এই যে অসম্ভব একটা খোলা মন, এইটা হচ্ছে একটা প্রকৃত শিক্ষার পরিচায়ক। মানে কিছু কিছু মানুষ থাকতেই পারেন যে অনেকখানি ইগো, তিনি মনে করছেন তিনি সমালোচনার অতীত। ঋতুদা কোনো কিছুকেই মনে করতেন এবং কোনো একটা কাজ করলে সেটা যে অ্যাবসলিউটলি ভালো করে ফেললাম, বা আমার কাছে বন্ধুত্ব করতে এলেও তুমি এই অবধি কথা বলতে পারবে এবং তারপর আর পারবে না, এইগুলো ঋতুদা কখনো মনে করেন। ঋতুদা কোন ছবি কীরকম গল্প বলা ভালো নাকি ন্যারেটিভ ভেঙে দেওয়া উচিত ছিল, এইসব নিয়ে আজকে কথাটা না বলা ভালো বলেই আমার মনে হয়। বস হিসেবে কেমন দেখেছো? বস হিসেবে ঋতুদাকে কখনো দেখিনি। আমার ধারণা ঋতুদার সঙ্গে যতজনই কাজ করেছে ঋতুদা ছিল, কোনোদিন বস নয়। মানে আমার মনে আছে যে তারা চ্যানেলে আমি আইকন বাইকন বলে একটা অনুষ্ঠান করতাম, সেখানে রবীন্দ্রনাথকে নিয়ে একটা অনুষ্ঠান করার পর বিকট ঝামেলা হয়, মানে সাংঘাতিক ঝামেলা হয়, চ্যানেলের ভেতর থেকে ঝামেলা হয়। এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যেহেতু ঋতুদা ছিলেন, ঋতুদার সঙ্গেও আমার একটা ভয়ঙ্কর ঝামেলা হয়। মানে ওই এপিসোডটা একদিন বসে দেখা হয়, ঋতুদা বলে এইখানগুলো সব ভুল, আমি বলি এগুলো সব ঠিক, তুমি কনজারভেটিভ, তুমি নিতে পারছো না, বিরাট ঝামেলা হয়। কিন্তু সেই ঝামেলার মধ্যে প্রচুর কি বলবো আদর্শগত শিল্পগত বিরোধিতা ছিল, কিন্তু কোথাও কোনো ব্যক্তিগত তিক্ততা সেটা যায়নি। তাই বস আবার যখন একটা নির্দিষ্ট ম্যাগাজিনে আমি কাজ করতে ঢুকলাম যার সম্পাদক হচ্ছে ঋতুদা, তখন ঋতুদা আমাকে বললো তুই একটা কলাম লেখ। আমি কলামের যে নাম দিলাম ঋতুদার পছন্দ হলো না। সত্যি বলতে কি আমার আর ঋতুদার কোনো কিছুই পরস্পরের খুব যে পছন্দ হতো সৃষ্টির দিক থেকে বা শিল্পের দিক থেকে তা নয়, কিন্তু কখনো মনে হয়নি যে আমি একজন বসের সঙ্গে কথা বলছি, তার মন রেখে কথা বলতে হবে, বা তিনি খুব রেগে গেলে আমার কি হবে, এরকম কোনোদিন মনে হয়নি। একদম খোলা মনে কাজ করেছি, একদম খোলা মনে কথা বলেছি। যখন তারা চ্যানেলে ঋতুদা আমাকে আর অনিন্দকে ডেকে নিল, তখন একদম সে সকাল 8টা থেকে প্রায় রাত্রি 10টা অবধি ঋতুদার সঙ্গে আমরা কাটাতাম। তখন তারা সবে শুরু হচ্ছে, মানে কি হবে ঋতুদা ঠিক করছে, সমস্ত কিছু নিয়ে কথা হতো এবং প্রচুর ইয়ার্কি হতো, ঠাট্টা হতো। এবং ঋতুদার যেটা সবচেয়ে আমার ভালো লাগতো, যেটা বারবার বলছি, ধরো যাক আজকে এই যে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে সকলে ঋতুদার, বলতেও কেউ বিচ্ছিরি লাগে যে আগে ঋতুদার শেষ যাত্রায় আসছে এবং এত কিছু হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে এত কিছু করা হচ্ছে, ঋতুদা থাকলে আমি নিশ্চিত যে এই নিয়ে একটা বিরাট হাসাহাসি পরের দিন হতো আর কি। যে সমস্ত সিরিয়াস জিনিসগুলোর মধ্যে যে অসঙ্গতিগুলো থাকে বা জানিয়ে আপাতভাবে হাসাহাসি না করা গেলেও তার মধ্যে প্রচুর ছোট ছোট অনেক মজার জিনিস থাকে, তা ঋতুদা সবসময় রেকগনাইজ করতো। প্রচণ্ড বুদ্ধির সঙ্গে অসম্ভব সেন্স অফ হিউমার ছিল। এবং সেইখানে কোনোদিন কোনো বসের সঙ্গে কথা বলছি, এত বড় একজন পরিচালকের সঙ্গে কথা বলছি, এসব কিচ্ছু মনে হতো না। নিতান্ত বন্ধুর মতো ঋতুদা মিশতে পারতো এবং সেভাবে আমরাও মিশেছি। তিনি আমাদের স্টুডিও এসেছিলেন চিত্রাঙ্গদা নিয়ে, ছবিটি তার করা নিয়ে, অভিনয়ের কথা নিয়ে কি বলেছেন আমাদেরকে শুনুন। আমি এখনো পর্যন্ত এই ফিল্ম যেখানে যেখানে দেখানো হয়েছে, যেরকম ওশান ফিল্ম ফেস্টিভ্যালের কথাই যদি বলি, সেখানে ফিল্ম সমালোচকরা এই ফিল্মকে দেখে তারা বলেছেন যেটা ঋতুপর্ণ ঘোষের পরিচালিত সবথেকে গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক ছবি। এটা আমার রিলেটিভলি একটা ম্যাচিওর কাজ, এটা মনে করি আমি। কারণ আমি যে সিনেমার ভাষায় কথা বলতে অভ্যস্ত, যে আমার সিনেমা প্রধানত একটা গল্প বলা সিনেমা, আমি গল্প বলা দিয়ে সিনেমাকে ভেবে এসেছি এতকাল। এই ছবিটা ঠিক একটা প্রথাগত গল্প বলার মতো নয়, যেহেতু ছবিটার বিষয়বস্তুটাই অন্যরকম, সেটাই প্রথার বাইরের একটা বিষয়বস্তু, ফলে অনেকগুলো জায়গায় আমাকে প্রথাটাকে ভাঙতে হয়েছিল। এবং সেটা করতে গিয়ে ছবিটা কখনো
বাস্তব, কখনো পরাবাস্তব, এরকম নানান জায়গায় দিয়ে ট্রাভেল করতে করতে, এবং তার মধ্যে মঞ্চ একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই ছবিটাতে, যেহেতু আমি একজন কোরিওগ্রাফারের চরিত্রে অভিনয় করি এবং প্রোটাগনিস্ট একজন কোরিওগ্রাফার, মানে স্টেজ এবং স্টেজের স্পেসটা খুব ইম্পর্টেন্ট। ফলে অনেক জায়গাতে আমার মেন্টাল স্পেস যেটা, মানে আমি অ্যাজ ইন দ্য প্রোটাগনিস্ট, তার মেন্টাল স্পেসটা স্টেজটা হয়ে যায়। এই জায়গাগুলোকে, এগুলোকে ভাবা, এগুলোকে একসঙ্গে আনা এবং তার সঙ্গে একটা মানে কোরিওগ্রাফারের মতন করে নিজেকে তৈরি করা। অঞ্জনি আমায় বলেছিল, রবার্ট ডি নিরোর একটা ছবির কথা বলেছিল যেখানে রাগবি প্লেয়ার, বলেছিল যে ও কিন্তু রাগবি খেলা শেখেনি, ও যেটা করেছিল ক্লাবে বসে রাগবি প্লেয়ারদের দেখতো, তুমি সেইটা করো। মানে তারপরে যখন তুমি নাচলে সেটাও ডান্সারের মতো মনে হলো না, যখন তুমি নাচলে না তোমাকে ডান্সার মনে হলো না, মানে এইটা করো। অঞ্জলি বলেছিল তুমি ডান্সারের মতন ভাবভঙ্গিগুলো শেখো, নাচতে হবে না তোমার। আচ্ছা, মানে অঞ্জন আমাকে কতগুলো অভিনয়ের দিক ধরিয়ে দিয়েছিল এখানে। এবং যেহেতু প্রথম 3 দিনের শুটিং আমার অঞ্জনের সঙ্গে ছিল, মানে আমার আর অঞ্জনের কাজ দিয়ে সেটা শুরু হয়, আমি অনেকটা ডিপেন্ড করেছিলাম অঞ্জনের উপর যে আমার অভিনয়ের শ্যুটটা আমি কোত্থেকে পাবো। মানে একজন ডিরেক্টরকে তো একসঙ্গে সবকটা অভিনেতার সুর একটা মাথায় রাখতে হয়, যাতে এটা বেরিয়ে না যায়, এটা বেরিয়ে না যায়, মানে কোনটাকে আমি কন্ট্রোল করবো কি করে। কিন্তু আমার নিজের সুরটা, আমার চরিত্রের সুরটা কোথা থেকে পাবো। এবং সত্যি ক্যামেরার সামনে যখন আমি আর ক্যামেরার পেছনে বসে নেই, যেখানে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার মুখে কিভাবে লাইট এসে পড়েছে, যেভাবে এসে পড়েছে তাতে আমার হার্ড লাগছে না, সফট লাগছে না, ভালনারেবল লাগছে, কিচ্ছু বুঝতে পারছি না, সেখানে কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করতে হয় মানে অন্য কারোর ওপর। এবং সেক্ষেত্রে আমি সঞ্জয় বা বান্টি এবং অভিক মুখার্জি যে আমার সিনেমাটোগ্রাফার, তাদের হাতে দায়িত্বটা সম্পূর্ণ তুলে দিয়েছিলাম এবং নিশ্চিতভাবে তুলে দিয়েছিলাম। তারপর সেটা নিয়ে আমার কোনো মনের মধ্যে মানে কোনো পীড়া বা খুঁতখুঁতনি কিছুই ছিল না। কিন্তু যেটা হলো অঞ্জলির সঙ্গে অভিনয়, প্রথম 3 দিন অঞ্জলির সঙ্গে অভিনয় করে যেটা ফল হলো যে একটা অভিনয় সুর তৈরি হয়ে গেল, আচ্ছা, একটা কানেকশন তৈরি হয়ে গেল, যে কানেকশনটা খুব ট্যাঞ্জেবল নয়, কিন্তু কানেকশনটার মধ্যে একটা অদ্ভুত ডেলিকেসি আছে। এই যে একটা মানে কথা বলার মধ্যেও আমরা ঠিক জানি না পরের সেন্টেন্সটা আমরা কি বলবো, অথচ সেটা স্ক্রিপ্টেড। এই যে আমরা তো সবসময় যে বাক্যটা বলতে হয় সেটা 1000 বার রিহার্সাল করার পরেও এমনভাবে বলতে হয় যেন আমি প্রথমবার সেটা বললাম, আর আমার সহ অভিনেতা এমনভাবে শুনলেন যেন প্রথমবার শুনলেন করে এবার তার সংলাপটি বলবেন। এই যে এটাকে প্রথম শোনা, প্রথম দেখার সত্যিটা দেওয়া এর মধ্যে, এটা আমি আর অঞ্জন মিলে চেষ্টা করেছিলাম। এবং তারপরে দেখলাম আস্তে 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 মানে এটাই অভিনয়ের একটা মূল জায়গা। নিশ্চয়ই আমরা তো আমরা খুব করি, আমরা খুব ব্যাংক করি যে আমাদের অভিনেতাদের মেমোরির উপর তারা কত তাড়াতাড়ি কতটা পার্ট মুখস্থ করে এসছে, এবং মানে একই সঙ্গে মনে রাখা এবং ভুলে যাওয়ার কাজটা যে সাইমালটেনিয়াসলি করে যেতে পারে, কারণ আবার নতুন করে সেই বাক্যটি আবার বলতে হবে। যখন যে বাক্যটা আমি বলবো সেই বাক্যটার আগে পরের কথা আমি সব ভুলে গেছি সেই মুহূর্তের জন্য বললাম, তারপরে যে উত্তরটা আসবে সেটাও যেন আমি জানি না, এবার শুনলাম। এই যে এটার মধ্যে যে নিজের সঙ্গে নিজের অভিনয়টা চলে, মানে প্রথম হচ্ছে নিজের সঙ্গে নিজের অভিনয়টা ঠিক করে নেওয়া, এইটা অঞ্জনের সঙ্গে করে সুরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। আর আমাদের মোটামুটি একটা সুবিধা ছিল, সেখানে খুব লাভঝাপ করতে হয়নি আমায়। আমি মানে হসপিটাল বিছানায় চিকিৎসাধীন, এবং অঞ্জন শেখের একজন সাইকিয়াট্রিস্ট আমার কাউন্সেলার, মানে যে কোনো সেক্স চেঞ্জ অপারেশনের আগে একটা কাউন্সেলিং চলে, দীর্ঘ কাউন্সেলিং পর্ব চলে, অঞ্জন সেই চরিত্রটা করেছিল। এবং ওর সঙ্গে আমার কথা হচ্ছে, কথার মেজাজটা কি, যে আস্তে আস্তে সম্পর্কটা অন্যরকম হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, মধুর হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার কতগুলো ইন্টেন্স মুহূর্ত তৈরি হচ্ছে, এইটা আস্তে আস্তে আমাকে মানে পুরো চরিত্রের ম্যাপটা কিন্তু ওই 3 দিনে হয়ে গেল। बहु मनोरथ साजु अभिसारे पहलू सुनील बे